বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে। সারাদিন রায়কিশোরী রায়কিশোরী আর রায়কিশোরী। ওহ, বলে দিস তোর কানুকে মিথ্যে মরুভূমির আশায় আর আমি স্বপ্ন দেখে মরবো না। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। কিছুতেই সইব না শাশুড়ির গঞ্জনা, আমি তাই বলি পাখি তুই জানা। যা 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 জানা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। এটা কি রায়কিশোরীর রাগ না অনুরাগ? তুমি কে গো? আমি কানুকে এলে বলবো। কি বলবে? যাও, আমি তোমার কথা কিছুতেই শুনবো না, মানবো না। ধৈর্য ধরো রায়কিশোরী, ধৈর্য ধরো। ধৈর্য ধরলে তোমার কানুর দেখা পাবে। তাই তো ছল করে যে তুমি এখানে জল আনতে এসেছো তা আমি বুঝতে পেরেছি। ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। ছল করে যমুনাতে চাঁদের আলো, শ্যামের আমার পরন কালো। যমুনাতে চাঁদের আলো, শ্যামের আমার পরন কালো। কালো বরণ হেরি বারে, কালো বরণ হেরি বারে, মন তো কথা মানল না। কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না। ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, সই শ্যামের দেখা পেলাম না।
কাজ হলে পায়ে ধরে বলবে তাদের নাই কিশোরে, দেখা হলে পায়ে ধরে বলবে তাকে নাই কিশোরে। তোমার তরে কোলে মা জানো, তোমার তরে কোলে মা জানো, তোমার তরে কোলে মা জানো, এমন তো কাউকে দিলাম না। কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, শ্যামের দেখা পেলাম না। ছল করে জল, ছল করে জল আনতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, শ্যামের দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, শ্যামের দেখা পেলাম না। ওই সুন্দরী রায় কিশোরীটিকে গৈরাম, ওই কুসুমপুর গ্রামে সত্য চক্রবর্তী একমাত্র আইবুড়ো কন্যা, যৌবনের আজা বলেছেন বড় বাবু। কেন কলসি জল হয়ে ছলকে ছলকে পড়ছে, মনে হয় উদলে ওটা দুধ। ওই উতলে ওটা দুধে একবার হু মেরে দেখলে কেমন হয় গৈরাম? পুরুষের সেবায় লাগলে যদি অনুমতি করে। অনুমতি? এত কথার পরেও তুমি আমার কাছে অনুমতি চাইবে গৈরাম? এটা আমি ভাবতে পারিনি। তুমি তো জানো এই বিজন চৌধুরী যা চায় তাই সে পায়, আর সহজে না পেলে তাকে জোর করে কেড়ে নেয়। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। গুইরাম গায়েন যখন আপনার কানের কথা শুনে নিয়েছে, ভেবে নিন মাল আপনার। তোমার উপর সে বিশ্বাস আমার আছে গৈরাম। আমি তো জানি এসব কাজে তোমার জুড়ি মেলা ভার। অবশ্য বিনিময়ে তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে। কুসুম কলি আগে সখী গো বড় বাবু। তার আগে চলো একটু বাজিয়ে দেখি সপুরের পিন শুনে নাগিনী নাচে না ফোঁস করে তেড়ে আসে। যদি ফোঁস করে তেড়ে আসে বড় বাবু, ভেঙে দেব ওই তেড়ে আসা নাগিনীর বিষ দাঁত ভেঙে ওর ফোঁস করা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। তারপর রাতে আমার কামিনী ফুলের বাগানে সখীর যৌবন মধু একটু করে পান করে কাটাবো জামিনী। কষ কালো অন্ধকার, আর সেই অন্ধকারে এক দুরন্ত নাগিনীর শিন শিন শব্দ, আর এক খেপা সাপুরের দাঁড়াও দাঁড়াও সখী দাঁড়াও। সময় নেই, আমার দেরি হয়ে গেছে। আরে কথা শোনো, আমার কথা শোনো। না, জল ভরে রেখেছি, দেরি হলে মা বলবো। ঠিক আছে,
কথা না বললে জানবো তুমি আমাকে ভালোই বাসনি। সুজন, আজ বুঝতে পারছি ভালোবাসা নয়, সবই ছিল তোমার হেয়ালি। হেয়ালি নয় সুজন, হেয়ালি নয়। সখী তোমার ভালোবাসার রং মেখে দুরন্ত এক দুর্বার গতি। সখী, হ্যাঁ, যেদিন আমার খোপা থেকে খুলে আমার বেলফুলের মালাটা আমি তোমাকে দিয়েছিলাম, সেদিন থেকেই আমি তোমার হলাম সুজন। বিরহী চোখের মতো তোমার চোখে চেয়ে একটু জানতে চাইলাম সখী। আর আমি তোমার কথা শুনে লজ্জায় রাঙা হয়ে ওই গাছটার আড়ালে গিয়ে মুখ লোকালাম। দাদার থেকে শুধু মুখ বাড়িয়ে বলেছিলে সুজন, আমি শুধু তোমার। তোমার প্রেমের আজ আমি নতুন করে প্রাণ পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। প্রমাণ দাও। তোমার ওই অস্তগামী সূর্য, যে সূর্য এখন ঢলে পড়তে চায়, শাশ্বত এক আকাঙ্ক্ষা ওই চিরন্তনী মাটির বুকে ফসল ফলাবার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমি হব ফসলের পূর্বাভাস। আর আমি যদি বৃষ্টি হই, তবে আমি হব ওই মেঘ। আমি যদি নদী হই, আমি হব ঝর্ণা। আর ওই ঝর্ণা ঝড় ঝড় ধারায় আমার পাহাড় হৃদয়ে ডাক ফেলে ছুটে যাব এক অতলান্তের সমুদ্রের দিকে। আর আমি ওই ফেনিল ঢেউয়ের তালে তালে নাচবো, গাইবো আর বলবো কি যে কথাটি মনে রেখেছি গোপনে। ও যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তোমায় দেখে বলবো যে মনের কথা, সেই আশাতে বলেছি সয়েছি ব্যথা। কবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা, সেই আশাতে গুনেছি সয়েছি ব্যথা। কাছে পেয়ে এই মন আমার তোমাকে শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। দেখলেন বড়বাবু, দেখলেন? হ্যাঁ দেখলাম। এ তো বাঘের ঘরে ঘোষের বাসা। আপনার মুখের আহার নিয়ে ছোট বাবু প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সম্মান একেবারে ধুলো হয়ে মিশিয়ে দিল। ভাবছি সে সুজনের এতখানি অধঃপতন হলো কি করে? বড়বাবু, সবই ওই মাগিটা, বুঝলাম। ওই মেয়েটার কাছাজি।
বাপের তো দেনার দায়ে মাথার চুল পর্যন্ত বিকে আছে। এর বিয়ে দেওয়া ওর বাপের সাথে রে, তাই বোধহয় দড়ি খুলে বউনে ছেড়ে রেখেছে। একটা ভিখারি চালাকি করে এই চৌধুরী বংশের ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে না, হতে দেব না। ওই ভিখারি বাচ্চা সত্য চক্রবর্তীকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব, তেলে আর জলে মেশে না। কি বললি পাগলা? মানে ভেড়া গো ভেড়া। কি আমি ভেড়া? মারবো শালা মুখে। এই তোর নাম কি রে? স্বাধীন ভারতের অবক্ষয়ের সিঁড়ি ভাঙতে ভাঙতে আজ আমরা যে সময় এসে দাঁড়িয়েছি, আমি সেই অসময়। এখানে কি চাই? তোমার সতী হরণের চক্রান্ত ফাঁস করতে এসেছি। চক্রান্ত? জানিস বড়বাবু কে? বড় জানি না, আমার তোমার বড়বাবু কলি রাবণ গো, কলি। তোমাদের চক্রান্তের যুব কষ্টে বলি দেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার চাষি আর আমার মতো ঘুরাচ্ছ। প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা পাগলা। শুনতে পাচ্ছ না? আমার মতো ক্ষুধার্ত মানুষের পাঁচজন স্লোগান, জাগো চেতনা, জাগো মুক্তি, জাগো বঞ্চিত, জাগো সুপ্ত ভাই জনগণ। জুতিয়ে তোর মুখের জিওগ্রাফিটা আমি সারা বদলে দেবো। এই ক্ষুধার্ত পাগলকে তুমি এক গা জুতো মারলে, আমি তোমার মুখে 10 গা জুতো মেরে বুঝিয়ে দেবো এই অসহায় দরিদ্র গরিব শুধু মার খেতে জানে না, জোরে মার দিতেও জানে। কাজটা তুই কিন্তু ভালো করলি না রে মধু। কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ সেটা আশা করি তোমার কাছে শিখতে হবে না বিজন চৌধুরী। পাগলাটার জন্য একেবারে দরদ উঠে পড়েছে দেখছি। চুপ কর সারা বড় লোকের পাছাটা কুত্তা। বড়বাবু দেখছেন, আমাকে বলছেন কুত্তা। তাই না তুই বোধহয় জানিস না বিজন চৌধুরী তার অপমানের বদলা নিতে খুব বেশি দেরি করে না। এই শুভ দিনের অপেক্ষায় রইলাম। মধু দুর্যোধনের মুখোমুখি দাঁড়িয়েছে অর্জুন, অধর্মের মুখোমুখি দাঁড়িয়েছে আজ ধর্ম, তাই ধর্ম আজ বানাতে চাইছে। ওরে মূর্খ, ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের তুই কোনোদিন মারতে পারবি না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। ও একটা আস্ত পাগল আমাকে জ্ঞান দিয়ে গেল। পাগল কেন? মধু বাউড়ি, মধু বাউড়ি, তোমার এই লাল চোখ দেখে এই চামচা গুইরাম ভয় পেতে পারে, কিন্তু এই মধু বাউড়ি কখনোই ভয় করে না। মধু বাউড়ি স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবার, স্বপ্ন দেখেছিল শিক্ষিত হয়ে এই সমাজের একজন হওয়া, কিন্তু এই গুন্ডারা সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই তোমাদের মতো শিক্ষিত শয়তানদের শয়তানি দেখলে আমার ভেতরে বঞ্চিত অশিক্ষিত বিবেকটা হিংস্র দানবের মতো গর্জন করে ওঠে। তাই আজ তোমাকে সাবধান করে দিয়েছি বিজন চৌধুরী, দ্বিতীয় দিন তোমার কোনো অন্যায় দেখলে সেই
মধু বাউরি তোমাকে ছেড়ে কথা বলবে না। এই অঞ্চল প্রধান বিজন চৌধুরীকে চোখ রাঙিয়ে গেল, তার আগেই তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো রে ছোট লোক মধু বাউরি। তোর স্বপ্ন তারপর আমার কামনার আগুনে পুড়ে মরবে ওই কুসুমপুরে কৃষ্ণগলি। সখী, ওরা সখী না, এই ধিঙ্গি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বাবু। সেই সন্ধ্যে হয়ে গেল, এখনো পর্যন্ত জল নিয়ে ফিরে এলো না। ছেলেগুলো না সকালে না খেয়ে অফিসে চলে গেল, এক্ষুনি হয়তো ছেলেগুলো এসে বলবে সখী, ও সখী। সখী আর সখী কেন? আমি ছাড়া কি বাড়িতে আর কেউ নেই? একটু চোখের আড়াল হওয়ার জোগাড় নেই, শুধু সখী সখী কেন কেন? না নেই, মেয়ে হয়ে জন্মছো, সংসারের কাজকর্ম তো শিখতে হবে নাকি? নাকি পাড়াময় টই করে ঘুরলে বেড়া? ওটাই আমি ঘুরে বেড়াইনি, জল আনতে গেছিলাম। বলি জল আনতে ক ঘন্টা সময় লাগে শুনি? কলে ভিড় ছিল, আমি কি করব? বলি সন্ধে হয়ে গেল, তুলসী তলায় সন্ধে দিতে হবে। এখন তুমি প্রদীপ জ্বালার ব্যবস্থা করো, আমি মেয়ে ছেলেগুলোর জন্য হাত পা পুড়িয়ে দুটো রান্না বসাতে যাই। এখনই হয়তো ছেলেগুলো এসে বলবে গোল! সেন্টার থেকে হেডে বল ধরে দুজন বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ে ছোট্ট নক করে বাঁ পায়ে মারি গোল! মারাদোনা কোথাকার? আরে তাই লিখবে রে, একদিন এই দেশের সব কাগজে বড় বড় করে লিখবে দুর্দান্ত গোলে বিপক্ষ দলকে ধরাশায়ী করলো ভারতের এই মারাদোনা, এই সৌরভ চক্রবর্তী। এবার একটা চাকরির ব্যবস্থা কর বাবা, তোদের তিনটিকে লেখাপড়া শেখাতে গিয়ে তোর বাবা সব এখন ভরসা তোর দাদার চাকরি। তুমি কেন এইসব চিন্তা করছো? দেখো কলকাতার কোনো এ ডিভিশনে যদি আমি চান্স পাই তাহলে চাকরি আমার বাধা, এ ডিভিশনে আমি খেলবই, চাকরি আমি পাবোই পাবো মা। জানো মা, আমার অনেক স্বপ্ন, আমার অনেক আশা। যখন আমি চাকরি করব তখন এই গরিবদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব। আমি দু হাত দিয়ে এদেরকে বুকে আগলে নিয়ে এদের দু চোখের জল আমি নিজের হাত দিয়ে মুছিয়ে দেবো মা। সৌরভ, তোর বাবাই একাই সংসারটাকে টেনে নিয়ে চলে, এখন তোর বাবা এখন বেকার, এখন দাদার ভরসা করছে এই তোদের ভবিষ্যৎ, এই সংসারের ভবিষ্যৎ। এখন তুই আমি খেলে যাবো, সেন্টার হবে, আর ব্যাগ থেকে বাবা বল যখন পাঠাবে সেই বল ধরে বিপক্ষ টিমের খেলোয়াড়কে কাটিয়ে পাস দেবো আমার সেন্টার ফরওয়ার্ড দাদাকে, আর দাদা সেই বল পেয়ে বিপক্ষ টিমের সমস্ত বাধা অতিক্রম করে তীরের গতিতে ছুটে চলেছে আমাদের সমস্ত দুঃখ দারিদ্র অবজ্ঞা অবহেলা সব কিছুকে পেছনে ফেলে রেখে পেছনে ফেলে যতদিন এই গরিব সত্য চক্রে বেঁচে আছে না, ওদের কোনো চিন্তা নেই। সমস্ত দুঃখ দারিদ্র অবজ্ঞা অবহেলা সব পুড়ে নিয়ে আমি গলার মালা করে নেব। যাক, বাবা যখন এসে গেছে গোল খাওয়ার আর কোনো ভয় নেই। তুমি এখন বাঁশি বাজিয়ে হাফ টাইম দিয়ে দাও মা, কারণ তোমার এই মারাদোনার চাই এখন খানা বিনা। এক গ্লাস দুধ আর রুটি চাই 10 খানা, এক খানাও কম নয় মা, হতে হবে মারাদোনা। ফুটবল পাগল কাকে বলে জানো বাবুটা? আমার যদি পয়সার সামর্থ্য থাকতো না, সৌরভকে আমি কলকাতার বড় ক্লাবে। তুমি ছেলেকে তুমি আজকারা দিও না, এখন গৌরবের উপরে নির্ভর করছে এই সংসার, খেয়াল আছে সেটা তোমার? তুমি না বললেও আমি জানি মা, তাই চাকরির প্রথম মাসের বেতনের টাকায় আমি নিয়ে এসেছি আমার মায়ের শাড়ি আর বাবার ধুতি। নাও মা। আরো আবার কেন এসব আনতে গেলি বাবা? প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে। বেতনা থেকে 10টা টাকা দিবি বাবা। কেন তোমাকে আবার 10 টাকা দেবে কেন? ঈশ্বরের মঙ্গলবার কৃপা ছেলেটা একটা চাকরি পেয়েছে, তাই 10টা টাকার বাতাসে কিনে হরিতলায় আমি হরিণ নোট দেবো। এত ক্ষুদ্র তোমার বাসনা বাবা? হ্যাঁ বাবা, ওতেই আমার পরম শান্তি। এই নাও বাবা। এই নাও বাবা আমার প্রথম মাসের মাইনে 10,000 টাকা। আর এর থেকে এই জামা কাপড় কেনার জন্য কিছু খরচা হয়েছে।
বড় খোকা রাখো বাবা, তুলে রাখো বাবা। থাক তুলে রাখো বাবা, তুলে রাখো। আমার সমস্ত টাকা তোমরা তুলে রাখো। আজ যে আমার জীবন সার্থক মা। যারা আমাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, অতি দুঃখে আমাকে শিশু থেকে বড় করেছে, তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি মা, পূর্ণ করতে পেরেছি। দেখো মমতা, দেখো চিৎকার বদলে গেল, আমাদের সন্তান কিন্তু আগে বদলে যায়নি। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ওগো নবযুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো, আজ পৃথিবী থেকে স্নেহ বিলুপ্ত হয়ে যায়নি, মায়া মুছে যায়নি, বাবা। ভক্তিও ভুলে যায়নি। সন্তান সে আগে সন্তান, সে শত্রু হয়ে যায়নি। বাবা তুলে রাখো মমতা, তুলে রাখো। সন্তানের স্নেহের দান, ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করে মাথায় তুলে রাখো, মাথায় তুলে রাখো। হাত খরচের টাকা রেখেছিস তো বাবা? তুমি যে হাতে তুলে দেবে আমি তাই নেবো মা। চল বাবা চল, তুই হাত পা ধুয়ে কিছু মুখে দিবি চ। আজ আমি সকালে তোকে রান্না করে দিতে পারিনি। তুমি একা হাতে কত করবে মা, আর সখীটা হয়েছে তেমনি, এখনো সংসারের কিছু বোঝে না। তাই বলছি আজকের রান্নাটা না করতে পারলে করো না। আজ অফিসে, আজ দুপুরের রান্নাটা আজ অফিসের ক্যান্টিনেই খেয়ে নেবো। ক্যান্টিনে খাবি, আমি চিতাই যাবার পর। এখন চল বাবা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি চ বাবা। জানো মা, আজ আমার অফিসে মিস্টার মুখার্জি বাবু কি বলছিলেন? উনি বলছিলেন, গৌরব বাবু আপনার মা বাবা কি অনেক দেখতে ইচ্ছা করছো। তা তুই কি বললি? আমি বললাম তাহলে চলুন না একদিন আমার বাড়ি। উনি শুনে কি বললেন? উনি বললেন চলে যাব, হঠাৎ না জানিয়ে একদম আমি ঠিক চলে যাব। তুমি বলো মা, এসব কথার কোনো মানে হয়? হাসুক না, তোর ম্যানেজারের যজ্ঞা আত্মীয়র কোনো ত্রুটি হবে না। আমি সখীকে ডাকি, সখী ও সখী। বাবাকে খেতে দিয়েছি মা। ছোটটা তো গান্ডে পিন্ডে একেবারে গিলছে, আর বড়টার খাবার একেবারে রেডি। বাহ, তুই তো বেশ কাজের মেয়ে হয়ে গেছিস। তুই বল তোর কি চাই? আমার কি চাই আমি বলবো? আমার চাই একটা চুকচুকে বৌদি। সারাদিন সংসারের কাজ করতে করতে খেটে খেটে মা একেবারে পরিশ্রান্ত হয়ে গেল। অসুখ বিসুখ না করলে তো মা একটু সুযোগ পায় না জিরোবার। তাই মাকে সেবা করার জন্যে এবং সংসারের কাজে মাকে সাহায্য করার জন্য একটা বৌদিকে এনে দিই। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর বিয়ে না দিয়ে আমি করব বিয়ে, এটা তুই ভাবলিস কি করে? বড়দা, আমার বিয়ের কথা তোকে ভাবতে হবে না। তার মানে? তার মানে কেস পুরো জন্ডিস, ক্রমশ প্রকাশ্য। ছোটটা অবশ্য ছোটর একটা চাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। থাক থাক বাবা থাক, তোকে আর বিয়ে করতে হবে না। কপালে সুখ না থাকলে কেউ দিতে পারে না। নইলে তোর বয়সের ছেলেরা ছেলে বউ নিয়ে সুখে শান্তি ঘর করছে। তুমি বুঝতে পারছো না মা? থাক, আর মাকে বোঝাতে যেও না, ঠিক আছে? আসলে হচ্ছে তোমার বিয়ে করার ইচ্ছাটাই নেই। যদি ইচ্ছা থাকতো বিয়ে করার, তাহলে এই বয়সে তুমি বাবা মাকে একটু শান্তিতে রাখার চেষ্টা করতে। দেখ সৌরভ, আরে দেখছি তো সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ। আই প্রমিস, এ ডিভিশনে আমি খেলবই, আর চাকরি আমি পাবো। তুই আর অমত করিস না বাবা, আমি সামনের আমার সামান্য দাবিটুকু পূরণ কর বাবা। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েকে ঘরে বউ করে আনলে তুমি সুখ শান্তি পাবে না। কিন্তু খোকা, আমার এক বন্ধু একেবারে বিয়ে করে জবথব অবস্থা, অথচ বিয়ের আগে ছিল দিল খোলা সদা প্রফুল্ল। এখন তার মুখটা যেন সবসময় আষাঢ়ে মেঘের মতো কালো। কেন 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 আবার? মডার্ন বৌমা আর পুরানো যুগের শাশুড়ির বনিবনা হচ্ছে না। শতকরা 99টা ফ্যামিলিতে যা হয়ে থাকে, তারপরেও তোরা আমাকে বলবি বিয়ে করে ঘরে বউ আনতে? হ্যাঁ বলবো বলবো বলবো, তবু আমাদের চাই বৌদি। বৌদি বৌদি যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না, বিয়ে ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো না না না,
আমি সামনের মাসে একটা টুকটুকে লক্ষ্মী প্রতিমা মেয়ে দেখে ঘরে বউ করে নিয়ে আসবো। মা শোনো, মা শোনো, তোরা মাকে একটু বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। আরে পরের মেয়ে ঘরে এলে অশান্তি বাঁধবে, তোদের কি পর করে দেবে রে, ধ্বংস করে দেবে না। যারা ধ্বংস করে তারাই তো সৃষ্টি করে, অতএব যারা ভাঙতে জানে না তারা কোনোদিন গড়তেও পারবে না। স্যার আপনি আমাকে দেখু আশ্চর্য লাগছে তাই না গৌরব? আমি তো বলেছিলাম আমি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাই, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি তো আজই বললেন। আমি ভেবে দেখলাম দেরি করাটা আমার উচিত হবে না, তাই এরা আমার ভাই বোন স্যার। ও এই সেই তোমার প্লেয়ার ভাই মারাডোনা, আর এটি নিশ্চিত সেই কুসুমপুরের দক্ষিণে সখী। হ্যাঁ স্যার, আসলে তোমাদের কথা এই গৌরবের মুখে এতবার শুনেছি যে আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো আমার এ সময় আসার উদ্দেশ্যটা কি। আমার একটা বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটিকে আমার দাদার ঘাড়ে চাপাতে চাইছেন তাই তো? সখী বাবা এখনো বিয়ে হয়নি, শুধু সম্বন্ধ এসেছে, তাতেই এত ফোঁস? তাহলে যখন বিয়ে হয়ে যাবে তাহলে তো আমাদের কথা বলাই দায় হয়ে যাবে। তোমাদের বাবা মায়ের সঙ্গে এ সম্বন্ধে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন স্যার, কিন্তু আমার একটা অসুবিধা আছে। মাত্র 1 মাসের চাকরি, লেখাপড়া শেখাতে গিয়ে আমার বাবা অনেক ঋণ করেছে, সেই সমস্ত ঋণ আমাকেই শোধ করতে হবে। উপযুক্ত কর্তব্য গৌরব। বিবাহযোগ্য বোন আছে, বেকার ভাই আছে, আর ভালোভাবে বাঁচার মতো বাড়ি পর্যন্ত নেই। অতএব এই মুহূর্তে বিয়ে করার চিন্তা ভাবনা আমার পক্ষে সম্ভব নয় স্যার। সম্ভব নয় বললে শুনছে নাকি? উনি যখন নিজেই এসে এই বাড়িতে বিয়ের প্রস্তাব দিচ্ছে তাহলে ওখানেই তোমার বিয়ে হবে। আসুন তো আমার সাথে বাবার কাছে। যে ঘর থেকে প্রজাপতি এসে আপনার গায়ে বসছে সেই ঘরের বউ হবে আমার দাদা বৌদি, আর আমি আপনাকে নিয়ে যাব আমার মায়ের কাছে। চলুন তো। আসুন বাবার কাছে আসুন। সৌরভ, সখী, চুপ! চুপ! মেঘ যখন উঠেছে বৃষ্টি তখন নামবে। নামবে, অজর দাঁড়ায় বৃষ্টি নামবে। কালো কালো মেঘ, গম্ভীর গর্জনে বৃষ্টি নামবে। কালো বিদ্যুতে ঝলকানি দিয়ে বৃষ্টি নামবে। আর সেই এক এক ফোঁটা বৃষ্টি থেকে নদী, সাগর, সমুদ্র ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অভিশপ্ত মানুষের লোভ, লালসা। এই idiot! চিৎকার করছিস কেন? কে তুই? আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালে মহাকাল, আমি পাগলা। এটা পাগলামো করার জায়গা না, বুঝেছো? আচ্ছা তুমি স্বাধীনতা দেখেছো? স্বাধীনতা মানে বুঝো না? না, ওসব দেখার সময় আমার নেই। তা থাকবে কেন? আমাকে বংশরাজ্যের বংশধর বিদ্যাবাড়ি রক্তবাহ জুতিয়ে মুখ ছিঁড়ে নেবো চোরের বাচ্চা। তা তো দেবে গো বাবু, নইলে মায়ের হাতে বেরি পড়াবে কেমন করে, ভাইয়ের হাতে সিঙ্গল পড়াবে কেমন করে, মনের ইজ্জত নষ্ট করবে কেমন করে। আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, কলের বিভীষণের দল, আমার যদি আমার মায়ের বেরি পড়াতে চান তাহলে আমি কাউকে ক্ষমা করবো না। তোদের সবকটা জায়গাকে গুলি করে মারবো, তারপর তাদের মৃতদেহ পাহাড়ের উপর দাঁড়িয়ে তাতই করে রাখবো। এই জানোয়ারটা গেটের ভেতরে ঢুকে পাগলামো করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তেজা, এই তেজা আলী, এই পাগলাটা গেটের ভিতরে ঢুকলো কি করে? हम मालूम नहीं बॉस। निकालो जल्दी इसको यहाँ से बाहर निकालो।
এই কুকুরের বিভীষণ चाबुक मार के बाहर निकालो इस आरामखोर को जल्दी जल्दी निकालो শালা শনির মতো আমার পিছনে পড়ে আছে নিকালো জলদি इसको यहाँ से बाहर निकालो जाग राकेश তোমার কাজ কত দূর না মানে বস ওই সুইজারল্যান্ডের এক কোম্পানিকে অর্ডার দিয়েছি আশা করছি 1 মাসের মধ্যে মেশিনটা এসে যাবে কত টাকা অ্যাডভান্স দিয়েছো পুরো 50,000 টাকা বস কত টাকার নোট ছাপা যাবে 500 টাকার নোট বস আচ্ছা কাগজ কে সাপ্লাই দেবে ওই পাশের রাস্তায় এক সংস্থা বস ওকে ওকে তুমি এখন যেতে পারো ইউ মে গো নাও ওকে বস ওকে কিন্তু বস আমার ওই টাকাটা পেয়ে যাবে রাকেশ পেয়ে যাবে মাল এসে পৌঁছানোর সাথে সাথে তোমার টাকা তুমি পেয়ে যাবে রাকেশ ও হ্যাঁ ভালো কথা যদি পারো কাল একবার আমার ম্যানেজারের সাথে দেখা করো নতুন কাজের সন্ধান পেলেও পেতে পারো ওকে মাই নেম ইজ বিজন চৌধুরী এই বিজন চৌধুরী যেমন শিয়ালের মতো ধূর্ত তেমনি বাঘের মতো লোকের দ্বারায় কাজটাই গুছিয়ে নেওয়াই আমার ধর্ম আপনার ভাইয়ের জন্য এই জাত ধর্ম সব রসার তলে গেল কেন কি করেছে সুজন এ তো আজকের কেস নয় বড় বাবু কেস বহুত দিনে তার মানে তুমি কি বলতে চাইছো ওই গানে আছে না কি পিরিতি কাঠালে রাঠা ওই আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে কেন বড় বাবু আমি আপনার ছোট ভাইয়ের নারী নক্ষত্র বলিয়ে জানলাম কি জানলে তাই বলো ভাই একটা অমানুষ হয়ে গেছে সুজন আমাকে তুমি ডেকেছো দাদা হ্যাঁ কেন বলছিলাম ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকে কি তুমি চেনো হ্যাঁ চিনি আচ্ছা ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক ওই মেয়েটার সাথে আমার ভালোবাসার সম্পর্ক দাদা ওই বড় ভাইয়ের মুখের উপরে কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না এখানে আসার আগে ওই লজ্জা নামক বস্তুটা আমি বাইরেই রেখে এসেছি সুজন দিনের আলোয় অভিনয় করে রাতের অন্ধকারে তোমরা তো শয়তান সাইতে পারি না বলে সুজন খোঁজ নিয়ে যখন জেনেছো তখন তুমি ভালো করে জেনে রাখো দাদা ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকেই আমি বিয়ে করবো নেশা করে এই কথাগুলো এখানে বলতে এসেছিস এবার থেকে নেশা করেই আসবো কেন নেশাখোরদের সাথে কথা বলতে গেলে তো নেশা করে আসাই উচিত তোর স্পর্ধা সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তুই শুধু চিনিস এই বিজন চৌধুরী তোর দাদা কিন্তু তুই জানিস না আমার কালো ইতিহাস জানিস না আমার অন্ধকার জগৎ যার নামে সারা এই কুসুমপুর থর করে কাঁপে যার খেয়াল খুঁটির ওপর নির্ভর করে এখানকার মানুষের ভবিষ্যৎ আমি সেই বিজন চৌধুরী রে আমিও জানি যে সম্পত্তির অধিকারে আজ তুমি মত্ত সেই সম্পত্তির অর্ধেক মালিক আমি দেবো না একটা কানা করি তোকে আমি দেব না দেখি তুই আমার কি করতে পারিস বিষয় সম্পত্তি অর্থ আভিজাত্য আমার কাছে তুচ্ছ দাদা তাই
তাই স্বেচ্ছায় তোমাকে আমার সবকিছু ছেড়ে দিয়ে ওই সখীর হাত ধরে বেরিয়ে পড়বো ওই পথে। সুযোগ তবুও তুই ওই পূজারি ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে বিয়ে করবি রে ভাই? হ্যাঁ, কারণ ভালোবাসা ধনী গরিবের প্রভেদ করে না। সুযোগ এখন আর সত্য চক্রবর্তী গরিব নেই বড় বাবু। বড় ছেলে ওই অফিসে চাকরি পেয়েছে, মোটা টাকা মাইনে, সুতরাং আগুন খুলে ও লাগায়। থাম গুইরা। হ্যাঁ, আমি যদি কাউকে ভালোবাসতে পারিনি তাই বলে তোর ভালোবাসা আমি অমর্যাদা করবো না রে ভাই। যা ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকে তুমি বিয়ে করে ঘরে নিয়ে এসো। আমি জানতাম দাদা, জানতাম হ্যাঁ। তুমি এত কঠিন, এত নির্দয় হতে পারো না। পারতাম রে ভাই, পারতাম। তুই যদি আমার ভাই না হয়ে অন্য কেউ হতি। তোমার কথা আমি মাথা পেতে নিলাম দাদা। সুযোগ তুমি আবার প্রমাণ করলে ভাই যতই শত্রু হোক তবু সে ভাই কোনোদিন শত্রু হয় না, কোনোদিন শত্রু হয় না। এটা তোমার মাথায় ঢুকবে না গুইরাম। অত্যন্ত জটিল বৈশ্বিক ব্যাপার। মাই নেম ইজ বিজন চৌধুরী। অতি চালাকের গোলায় দড়ি। মূর্খ সুজন, এইবার দেখবি এই বিজন চৌধুরীর আসল ভাই হয়ে ভাইয়ের বুকে বিষাক্ত ছবল মারে। চুপ চুপ চুপ, কে যেন আসছে এদিকে, কে? আসুন। আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আপনার মতো আদর্শবান ব্রাহ্মণ সন্তান আমার বাড়িতে পায়ের ধুলো দেবে, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আপনার কাছে আসতে হয়েছে বলবাবু। দায়? কিসের দায়? কন্যা দায়। কন্যা দায়? আমার মেয়েকে যদি দয়া করে আপনার ঘরে ভাতৃবতী করে ঘরে তোলেন তাহলে এই ব্রাহ্মণ কন্যা দায় থেকে মুক্তি পায়। মুক্তি? উপযুক্ত অর্পণ যদি আপনি দিতে পারেন তবেই কিন্তু আপনার মেয়ে চৌধুরী বাড়ির বউ হয়ে আসতে পারবে। চেষ্টা করবো বড়বাবু। শুনে রাখুন চক্রবর্তী বাবু, এটা আমাদের লাউ নয়, কুমড়ো। যত পাকবে তত দাম পাইবে। গায়নবাবু, সুজনবাবু, সুজন কি বলেছে তা আমার জানার দরকার নেই। এই চৌধুরী বাড়ির উপযুক্ত বর্পণ যদি আপনি দিতে পারেন তবে 1 মাসের মধ্যেই বিয়ে হবে। তবে না, কোনো রকম লোক জানাজানি নয়, কোনো আড়ম্বর নয়, গোপনে হবে বিয়ে। সুজন সখীর শুভ পরিণয়। তাই হবে বড়বাবু। আপনি শুধু আমার মেয়েকে আপনার পায়ে ঠাঁই দিয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণকে কন্যাদায় থেকে মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বুঝবে না এই কন্যাদায়ে কি বেদনা বিধুর জ্বালা। আপনি শুধু এই জ্বালা থেকে আমাকে মুক্তি দিন, মুক্তি দিন। কাল সকালে সুজনকে পাঠিয়ে দাও আমার ব্যবসার জরুরি কাজ। সেখান থেকে সুজন ফিরে এসে দেখবে পাখি উড়ে গেছে। সকল তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, উড়ে গেল জিনিস
গেল? এই মাত্র গলা থেকে খুলে বাথরুমে চান করতে ঢুকেছি, এসে দেখি নেই, হাওয়া হয়ে গেল। সখী, এই সখী, কি বলছো বৌদি? আমার হাতটা কোথায়? হার? শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছো, মনে হচ্ছে বাপের জন্মে হাত চোখে দেখোনি। কি করে দেখবো বৌদি? আমার বাবার তো হার কেনার কোনো ক্ষমতা নেই। অনেক অভাব অনটনে আমাদের 3 ভাই বোনকে বাবা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। তাই জন্যে বাপের জীবনে আমি হার কি করে দেখবো? থাক, আর ন্যাকামো করে কথা বলতে হবে না। হাতটা কোথায় রেখেছো সেটাই বলো। তুমি বলো, তুমি হারটা কোথায় রেখেছো, আমি খুঁজে দেবো। তবে কি হাতটা উড়ে গেল? কোথায় রেখেছিলে একবার বলো না, আমি সত্যি বলছি, একটু খুঁজে এনে দেখবো। আমার সঙ্গে অভিনয় করতে হবে না। বৌদি, পেয়েছি। এই জামা কাপড়গুলো কাটতে গিয়ে আমি একটা হার পেয়েছি। এই নাও। কোথায় ছিল শুনি? ওই তোমার গোড়ালি পর্যন্ত জামাটার হুকে আটকে ছিল। থাক, আর ন্যাকামো করতে হবে না। হাতটা টেবিলে রেখে দিয়েছো, বেশ করেছো। নইলে আমি এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে যা ছাড়তাম। বুঝতে পেরেছি, এই হাতটা কার গলায় উঠতো। সব দেখেছো মা, দেখেছো বৌদি আমাকে প্রকান্তরে চোর বদনাম দিয়ে গেল। বলুক না, ভগবান তো জানেন, তিনি এর বিচার করবেন। দাও মা দাও, এই কাপড়গুলো আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। না, এগুলো তোকে মেলতে হবে না, আমি মেলে দেবো। মা, এই কাপড়গুলো কার মা? এগুলো তোর বৌদি। এই নোংরা এই কাপড়গুলো তোমাকে কাচতে দিয়েছে? ছি ছি ছি। নোংরা ছেলে বইয়ের নোংরা পোশাক কাচবো, তাতে লজ্জা কিছু? এই কাপড়গুলো নিজে কেচে নিতে পারেনি? ছেলের পায়খানা পরিষ্কার করে খাওয়ার আগে পরিষ্কার করতে হয়। তার ছেলের বইয়ের পোশাক কাচবে, তাইতে লজ্জা কিসের রে মেয়ে? থাক, আজকে বড়দা বাড়ি ফিরে আসো, আমি এর একটা বিহিত করে ছাড়বো, নইলেই আমার নাম সখী নয়। সখী রাগ করে চলে গেল, কিন্তু ও জানে না এইটাই সংসারের নিয়ম। ছেলের বিয়ে দিলে মা বাবা ভাই বোন সব কিছু পর হয়ে যায়, অপর হয় বউ। আমি বড়বাবুর প্রস্তাবে মাথা পেতে নিয়েছি। সুজন আমাদের পর করে দিল, বিয়ের পরও নিজের বউকে নিশ্চয়ই আপন করে নেবে। দেনা পাওনার কথা বড় খোকাকে শুনিয়েছ? বড় খোকা জানাবো না তো কাকে জানাবো? ও তো আমাদের অন্ধের জ্যোষ্ঠী। সে শুনে কি বললো? শুনে বললো বৌমার সাথে একটু আলোচনা করে দেখি। হায় ভগবান, যে ছেলে বিয়ে করতে চাইছিল না, সেই ছেলে বিয়ের 1 মাস পর বৌমার সাথে আলোচনা না করে বাবাকে উত্তর দিতে পারছে না। এর মানে কি বলতে পারো? আমরা যে হিরে কিনতে গিয়ে জিরে কিনে নিচ্ছি, লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে অলক্ষ্মীকে ঘরে এনেছি। আমার লক্ষ্মীকে তোমার আঁচলে বেঁধে রাখো মা। বড় খোকা, বাবাও আছে দেখছি। এই নাও বাবা, আমার 3য় মাসের মাইনে। বড় খোকা, বেতনের টাকাটা তুমি নিলে কেন? এখন থেকে এই টাকাগুলো আমার কাছে থাকবে। পিয়ালি, আর রাখো তোমার কাছে খেয়ালি। আরে বাবা মা দুঃখ পাবে। পাক দুঃখ, তাতে আমার কিছু যায় আসে না। দাও, মিষ্টিটা দাও। বৌমা ঠিক কথাই বলেছে গৌরব। আজ থেকে সমস্ত টাকা পয়সা বৌমার কাছেই থাক। কিন্তু কোনো কিন্তু নয়। সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে তারপর আমার ঘরে এসো। কেন আমার অফিস থেকে ফিরে এসে দেবদেবীর পায়ে হাত দিয়ে যে প্রণাম করলে সেটাকে ভুলে গেছো? ওই পায়ে যে কত নোংরা জীবাণু লেগে থাকতে পারে সেটা কি তোমার বোঝা উচিত? চুপ করুন। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থেকে মনে করেছেন আমি সবকিছু ভুলে যাব। ছেলেকে শিক্ষা না দিয়ে ছোট লোকের মতো পাগুলো বাড়িয়ে দিচ্ছেন, আপনারা লজ্জা করে না? শোনো গৌরব, ডেটল
আমাকে টাচ করবে না। যত দিন যাচ্ছে বৌমার সভ্যতার মুখোশটা কত আলগা হয়ে যাচ্ছে। আমাদের কাছে বৌমা ঘরের লক্ষ্মী, কিন্তু কেন জানি না বৌমা যে আমাদের সহ্য করতে পারে না। খোকা, এক হাতে তালি বাজে না মা, এক হাতে তালি বাজে না। তোমরা যদি ঠিক সময় পিয়ালিকে মানিয়ে নিতে, আশা করি পিয়ালির ব্যবহারটা তো ক্ষিপ্ত হয়ে যেত না। বড় খোকা, হ্যাঁ ভালো কথা। সখীর বিয়ের জন্য যে টাকা সংস্থান করতে বলেছিলে সেটা আমি চেষ্টা করেও পারলাম না। বড় খোকা, তাহলে সখীর বিয়ে হবে, নির্ধারিত লগ্নেই সখীর বিয়ে হবে। হ্যাঁ মা, দাদা যদি না দিতে পারে তাহলেও সখীর বিয়ে হবে। শেষ সম্বল আমাদের এই বাস্তবিতে বিক্রি করে হলেও আমরা বোনের বিয়ের টাকা সংস্থান করব বাবা। সৌরভ, যেখানে ভালোবাসার বিয়ে সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? তাছাড়া সুজনকে অতি ভদ্র রুচিবান যুবক বলে জানতাম, তার মতো ছেলেও যে এই জঘন্য প্রণপাতায় বিশ্বাসী তা আমার জানা ছিল না। দুজনের দাবি নয়, ওটা বিজনের বাবুর দাবি। ঘর খরচা বাবদ 50,000 টাকা দিলেই চলবে। একান্ত তোমরা যদি দিতে না পারো তাহলে আমাকে শেষ চেষ্টা করে দেখতে হবে, কারণ সখী শুধু তোমাদের বোন নয়, ও আমার মেয়ে। তাই তোমাদের দুজনের থেকে দায়িত্ব আমার একটু বেশি। ওর দায়িত্ব কিন্তু কম নয় কাকা বাবু। কে মধু? হ্যাঁ কাকা বাবু, সখীর বিয়ের খবরটা শুনে তাই আর খাবার লোভ সামলাতে পারলাম না, তাই বিয়ের দুদিন আগেই চলে এলাম। মধু, হ্যাঁ কাকা বাবু, বলুন আপনার শরীর কেমন আছে? আচ্ছা থাক থাক বাবা, থাক। ডেটল দিয়ে কিন্তু হাতটা ধুয়ে নিও, না হলে পয়জন হয়ে যেতে পারে। হাসালেন আপনারা, এই সারাদিন নোংরা জল কাদাতেই যার কাজ, আর তাতে কিছু হলো না। আর গুরুজনের পায়ে হাত দিলে প্রয়োজনের ভয়। মাগো, গুরুজনের পায়ে দুলের বীজ থাকি না, থাকে লুকানো আশীর্বাদ। কিন্তু আমার সেই স্কুলের বান্ধবন্ধুটি এখনো কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। কেন বন্ধু, তুমি আজ ব্যাংকের চাকুরে আর আমি সামান্য হকার বলে? মধু, প্রয়োজনের বেশি কথা বললে তাকে বলে বাচাল। বাচাল বলেই আমার পড়ার বই তোকে পড়তে দিয়ে রোজ পড়া না করার জন্য এই শক্ত হাত দুটি মাস্টারমশাইয়ের বেতের নিচে পেতে দিতাম। বাচাল বলেই নিজের জীবন তুচ্ছ করে সাঁতার কেটে ওই দিঘির মাঝখান থেকে পদ্মফুল এনে দিতাম। বাচাল বলে, বাচাল বলে। তাই তুই ঠিকই বলেছিস বন্ধু, আমি বাচাল। কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। একটা বাইরের লোক দিয়ে আমাকে অপমান না করলেও পারতে। এরপরেও নিশ্চয়ই সখীর বিয়ের জন্যে আমাকে আর প্রয়োজন হবে না। যার সৌভাগ্যে তোমরা সবাই সুখের মুখ দেখলে, সেই গৃহলক্ষ্মীকে তোমরা সবাই কোন চোখে দেখতে শুরু করেছো সেটা আমার আর জানতে বাকি নেই। একটা কথা জেনে রেখো মা, স্নেহ করলে তবেই শ্রদ্ধা পাওয়া যায়, আর ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। বড় খোকা, বড় খোকা, আমার করিতে বাক্য মানে বিধিস না, আমি যে আর সহ্য করতে পারছি না। বাহ, ঘরে আমার শিক্ষিত সন্তান, যার সুখের জন্য আমাদের নিজেদের সুখ বিসর্জন দিলাম, সেই ছেলে আজ উঠতে বসতে বুঝিয়ে দিচ্ছে তোমার ভাগ্য নাকি আমাদের। অতএব বৌমার হুকুম না মানলে আমাদের নাকি ভাগ্যে ভাগবে। তুই চুপ করো বাবা, আমি যাচ্ছি বাবা। সৌরভ, কোথায় যাবি? বাবা, তোমার এই সরকার ছেলে তোমাকে বিমুখ করলেও তোমার এই বেকার বাউন্ডুলে ছেলে তোমাকে বিমুখ করবে না বাবা। চললাম আমি সে কোনো মূল্যে বোনের বিয়ের টাকা সংগ্রহ করব। তোমাদের আশার পলিমাটিতে যে সুন্দর গাছটা একটু একটু করে বড় হচ্ছিল, আজ তা ফল আসার আগেই দুর্ভাগ্যের ঝড়ে পড়ে গেছে। তোমাদের স্বপ্ন মাখা প্রভাতের সুখের সূর্য আর কোনোদিনও উঠবে না, আর কোনোদিনও
যে সংসার আমি গড়ে তুলেছিলাম সেই সংসার আমি ভেঙে যেতে দেব না মমতা।